৩৬ ঘন্টা পেরুলেও মেলেনি ফলাফল, এখনো চলছে জাকসুর ভোট গণনা। অস্বাভাবিক বিলম্বে ক্ষোভ, অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ। রণক্ষেত্র কক্সবাজার স্টেডিয়াম ভাঙচুর, আগুন, লুটপাট, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দর্শকদের সংঘর্ষ, ইউএনও সহ আহত ৩০। ডিসি গোল্ড কাপ ফুটবলের ফাইনাল ম্যাচ পন্ড। বাংলাদেশ থেকে স্বর্ণ যাচ্ছে ভারতে, স্বর্ণের বিনিময়ে আসছে বাংলাদেশে বিভিন্ন রকমের মাদকদ্রব্য। গডফাদার স্বর্ণ ব্যবসায়ী তারা সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকছে। যশোরে হাত বদল, বেনাপোল সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতের স্বর্ণ পাচার, ঢুকছে মাদকের চালানো, ধরাছোঁয়ার বাইরে সিন্ডিকেট, কঠোর অবস্থানে বিজিবি। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক পাশেই যমুনা রেল সেতু হওয়ার পর এখন অকেজো এই লাইন, আর এতে এই অংশকে কাজে লাগিয়ে যমুনা সেতুর সড়ক পথ সম্প্রসারিত করার সিদ্ধান্ত নেয় সেতু কর্তৃপক্ষ। যমুনা নদীর উপর আলাদা রেল সেতু, পুরনো লাইন সরিয়ে প্রশস্ত হচ্ছে সড়ক, প্রস্থ ৬ মিটার থেকে বেড়ে হবে প্রায় ৮ মিটার। স্বস্তির যাত্রার অপেক্ষায় উত্তরবঙ্গবাসী। এবং নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি প্রথমবার নারী নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন, দেশ পুনর্গঠনে ভূমিকা রাখবেন প্রত্যাশা। ভোরের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ৩৬ ঘন্টা পরও শেষ হয়নি জাকসু নির্বাচনের ভোট গণনা। হাতে গণনায় বিলম্বের জন্য কেন্দ্র থেকে বেরিয়ে ক্ষোভ ঝাড়েন রিটার্নিং অফিসার, আর নানা অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের সদস্য মাফরুহি সাত্তার। নির্বাচন কমিশন সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকও করেন উপাচার্য। এরপর প্রধান নির্বাচন কমিশনার আশ্বস্ত করেন জনবল বাড়িয়ে রাতের মধ্যে ফল প্রকাশের চেষ্টা চলছে। চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরাও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের নাটকীয়তা যেন শেষই হচ্ছে না। এর মধ্যেই শুক্রবার রাতে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের সদস্য পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক মাফরুহি সাত্তার। অনেকগুলো মারাত্মক রকমের ত্রুটি দেখেছি, যেই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করেছে। সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। মুহূর্তেই এই ঘটনার প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। সিনেট ভবনের সামনে সমন্বিত শিক্ষার্থী জোট অভিযোগ করেন জাকসু বানচালের ষড়যন্ত্র সফল না হওয়ায় বিএনপিপন্থী শিক্ষক মাফরুহি সাত্তার পদত্যাগ করেছেন। এই ঘটনাকে দায়িত্বহীনতা আখ্যা দিয়ে নিন্দাও জানায় সমন্বিত শিক্ষার্থী জোট। তার এই পদত্যাগ আমাদের কাছে মনে হয় তার যে হীন ষড়যন্ত্র ছিল নির্বাচনকে ঘিরে, সেই হীন ষড়যন্ত্র বাস্তবায়ন না করার ফলেই সে মনে করেছে যে শিক্ষার্থীরা তাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে ভোট কেন্দ্রে এসে ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিতে হয়। সেই ভয়ই সে এখন লাস্ট মুহূর্তে পালিয়েছে। বৃহস্পতিবার জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে রাত 10টা 10 মিনিটে ভোট গণনা শুরু হয়। শুক্রবারও দিনভর ভোট গণনায় 2 দফা বিরতি দেয়া হয়। চূড়ান্ত ফল প্রকাশের ধারে কাছেও যেতে পারেনি নির্বাচন কমিশন। ভোট গণনায় অস্বাভাবিক বিলম্বের কারণে ক্ষোভ ঝাড়েন রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার। এভাবে চলতে থাকলে 3 দিনেও ভোট গণনা শেষ হবে না দাবি করে তিনি বলেন, শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর দায় নিতে হবে প্রশাসনকে। অব্যবস্থাপনার জন্য আমার সহকর্মী জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে বলে আমি মনে করি। আমি এই মৃত্যুর বিচার চাই, এই মৃত্যুর সঠিক বিচার চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই অব্যবস্থাপনার জন্য দায়ী করছে। সিনেটের সামনে অবস্থান নিয়ে বিলম্বের জন্য নির্বাচন কমিশনের অপেশাদারিত্বকে দায়ী করেন শিক্ষার্থীরা। আমরা দীর্ঘ 24 ঘন্টার মতো আমাদের টিচাররা এবং কি আমরা উভয় ক্লান্ত, এবং এই যে ম্যানুয়ালি যে ভোট গণনা করা হচ্ছে আমরা তীব্র নিন্দা জানাই। কেন্দ্রীয় সংসদের ভোট গণনায় ওএমআর ব্যবহারের দাবি জানান গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেলের ভিপি প্রার্থী। ওএমআর ব্যবহার করেও হতে পারে, কিংবা ভোট গণনার যে টেবিল সেটাও বাড়ানো যেতে পারে। যে কোনোভাবে দ্রুত সময়ের মধ্যে যাতে ভোট গণনা শেষ করে একটা ফলাফল প্রদান করা হয় সেটার জন্য দাবি জানিয়েছে। এর আগে বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে ফলাফল প্রকাশে বিলম্বের কারণ জানান উপাচার্য। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান রাতের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা চলছে। একটি অভিযোগের প্রেক্ষিতে মেশিন রিড করার যে প্রক্রিয়াটা ছিল
সেটা নির্বাচন কমিশন স্থগিত করেছে, আমি অবগত হয়েছি। এদিকে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সিনেট ভবন সহ ক্যাম্পাস জুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিশৃঙ্খলা হবে না, আমরা যেহেতু আইন শৃঙ্খলা রাখার দায়িত্বে রয়েছি, আমরা অবশ্যই সব পরিস্থিতি আমাদের রয়েছে। জাকসু নির্বাচনে মোট ভোটার 11,843 জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রায় 8,000 শিক্ষার্থী। অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করেছে ছাত্রদল সহ 5 প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থী। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল ও হাসান ওয়ালি এবং প্রান্তিক গেইটে আছেন স্বপন আহমেদ। আমরা সরাসরি শুরুতে যাচ্ছি রুবেলের কাছে। 30 ঘন্টা পেরিয়ে গেল জাকসু নির্বাচনের যেই ভোট গণনা, সেই ভোট গণনা কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। বলা যায় যে জাকসু নির্বাচনের যেই কেন্দ্রীয় সংসদগুলো রয়েছে তার অর্ধেকও প্রায় ভোট গণনা শেষ হয়নি। মূলত 21টি কেন্দ্রের মধ্যে আমাদের হাতে যে তথ্য এসছে সেই তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 9টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে, আরও 12টি কেন্দ্রের কিন্তু বাকি রয়েছে। এই 9টি কেন্দ্রের ভোট গণনা মূলত শুরু হয়েছিল সন্ধ্যা 7:30টায়। সারা রাত ভোট গণনা শেষে তারা মূলত এই 9টি কেন্দ্রে শেষ করতে পেরেছে। তো এই সময়ের বিবেচনায় বলাই যায় যে আরও যে 12টি রয়েছে কেন্দ্র, সেটি কখন শেষ হবে তা বলা বাহুল্য, যে সারাদিন লাগার সম্ভাবনা রয়েছে। আমরা যেমনটা বলছিলাম যে এই যে গেল রাতেই মূলত চূড়ান্ত ফলাফলের টার্গেট নিয়ে তারা কিছু ম্যান পাওয়ার বাড়িয়ে কিন্তু আবার ভোট গণনা শুরু করেছিল, কিন্তু সেটি আর শেষ করতে পারেনি। আজকেরই মূলত বলা যায় যে 37 ঘন্টা, মানে গত পরশুদিন 5টা বাজে ভোট গ্রহণ শেষ হয়, তারপরে থেকে এখন পর্যন্ত কিন্তু এই সময়টার মধ্যে তারা ফলাফলের কোনো জায়গায় পৌঁছতে পারেনি। বরাবরই বলছিলাম যে এই জাকসু নির্বাচনের ধীরগতির যেই ম্যানুয়ালি ভোট গণনা ধীরগতির কারণে কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন সর্বস্তরের যারা শিক্ষার্থী, যারা প্রার্থী এবং যারা এখানে কাজ করছেন, সারা রাত জেগে নির্ঘুম থেকে তারা অক্লান্ত পরিশ্রম করছেন। তারা নিজেরাও বিরক্ত যে এরকম আধুনিক যুগে মেশিন পদ্ধতি থাকা সত্ত্বেও কেন এভাবে ম্যানুয়ালি এরকম পরিশ্রম করতে হচ্ছে তাদের। এছাড়া নানান জায়গা থেকে যে সমালোচনা তৈরি হচ্ছে সেটিও তারা কিন্তু নেতিবাচকভাবে দেখছেন। সর্বোপরি জাকসু নির্বাচনের নানা নাটকীয়তার মোড় নেওয়ার পরও আমরা চূড়ান্ত ফলাফল হাতে পাইনি। আপনারা জানেন যে ইতিমধ্যেও এই জাকসু নির্বাচন ঘিরে অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে। 8টি প্যানেলের মধ্যে 5টি প্যানেল ইতিমধ্যে নির্বাচনের ভোট প্রত্যাহার করেছে। একজন নির্বাচন কমিশনার তিনি পদত্যাগ করেছেন। একজন শিক্ষিকা তিনি ইন্তেকাল করেছেন এই কর্তব্যরত অবস্থায়। সব মিলিয়ে জাকসু নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। তারপরেও যারা এই এত সমালোচনার পরও চেষ্টা করছেন যাতে সম্পূর্ণভাবে সূক্ষ্মভাবে এই ভোট গণনা শেষ করে একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো যায়। কিন্তু যারা এখন পর্যন্ত ভোটের দৌড়ে রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই ধীরগতির পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা সেটি যেমন তাদের অভিযোগ, তেমনি তারা আশঙ্কা করছেন যে হয়তোবা কোনো ইঞ্জিনিয়ারিং হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এমন অভিযোগ আমরা দেখছি। তারপরে বলা যায় যে এই যে ধীরগতি, এই ধীরগতির পেছনে মূল কারণ হচ্ছে ম্যানুয়ালি প্রত্যেকটা প্রার্থীর প্রত্যেকটা পদের আলাদা আলাদা করে যে সেই হিসেব করার কারণেই হচ্ছে। দেশব্যাপী সমালোচনা হচ্ছে। আশেপাশের অনেকেই বলছেন যে এভাবে যদি চলতে থাকে তাহলে আজকে সারাদিনেও মনে হয় না যে সম্ভব চূড়ান্ত ফলাফল ঘোষণার। আপনারা জানেন যে জাকসু নির্বাচন দীর্ঘ 33 বছর পরে অনুষ্ঠিত হয়েছে। 1992 সালে শেষ ছিল। এরপরে কিন্তু আর নানা প্রতিবন্ধকতায়, নানা রাজনৈতিক প্রেক্ষাপটে, নানা সমস্যার কারণে কিন্তু এই ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের ছাত্র প্রতিনিধি নির্বাচিত করতে পারেনি বা ভোটেই অনুষ্ঠিত হয়নি। অনেক ঢাকঢোল পিটিয়ে মূলত এই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু ফলাফল প্রকাশের ক্ষেত্রে নানান সমালোচনার সম্মুখীন হয়েছে। তারপরে যারা প্রত্যাশিত প্রার্থী, যারা সমর্থক রয়েছেন তারা এখনও আশাবাদী যে যত দ্রুত সম্ভব এই গণনার শেষে তারা চূড়ান্ত ফলাফলের দিকে এগোবেন এবং
সেটি স্বচ্ছ এবং নিরপেক্ষ হবে এই প্রত্যাশা করছেন। এবং এই নির্বাচন ঘিরে একটি উৎসবে উদ্দীপনা ছিল, এখনও সেটা বিদ্যমান রয়েছে, তবে কিছুটা ফিকে পড়েছে এই ভোট গণনার ধীরগতির কারণে। এখন পর্যন্ত সর্বশেষ বলা যায় যে কেন্দ্রীয় সংসদের ভোট গণনার 9টি কেন্দ্রে শেষ হয়েছে, আরও 12টি বাকি রয়েছে এবং হল সংসদের প্রায় সবগুলো কেন্দ্রেরই ভোট গণনা শেষ হয়েছে। তো সব মিলিয়ে ভোট গণনার কক্ষ থেকে এই ছিল এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী হাসান আলী রয়েছেন ঠিক এর বাইরে, তিনি জানাবেন সেখানের পরিস্থিতি। দিন পেরিয়ে রাত গড়িয়ে ভোর, কোনো সমীকরণই কিন্তু কাজ করছে না জাকসুর ভোট গণনার ক্ষেত্রে। আজকে রাতের মধ্যে সবশেষ যে প্রতিশ্রুতি প্রশাসনের পক্ষ থেকে ছিল শিক্ষার্থীদের জন্য যে আজকে রাতের মধ্যে আসলে ফলাফল ঘোষণা করা হবে, সেটি কিন্তু আসলে সম্ভব হয়নি। আমি এই মুহূর্তে রয়েছি নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে, যে জায়গাটিতেও কিন্তু আসলে আমরা দেখছি এখনও যারা শিক্ষার্থী রয়েছেন তাদের পদচারণা রয়েছে, অনেকে পোলিং এজেন্ট রয়েছেন, তারা রয়েছেন। সারা রাত ধরেই কিন্তু শিক্ষার্থীদের এমন উপস্থিতি আমরা দেখেছি। নির্বাচনী কর্মকর্তা যারা দায়িত্ব পালন করছেন তাদের বলা চলে যে প্রথম দিকে যে অভিযোগটি ছিল ধীরগতির, সেটি কিন্তু গতকাল যে রাত্রি পার হলো সেখানে কিন্তু একেবারে কর্মযোগ্যই আসলে বলা চলে, যে লোকবল বৃদ্ধি করা থেকে শুরু করে সরঞ্জাম বৃদ্ধি করা সব কিছু মিলিয়ে কিন্তু চেষ্টা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারপরেও 9টি হলের বেশি কিন্তু আসলে কিছুক্ষণ আগ পর্যন্ত যেই সবশেষ তথ্য, 9টি হল আসলে সম্পূর্ণ করতে পেরেছে তারা কেন্দ্রীয় সংসদে। অর্থাৎ এর বাইরে আরও 12টি হল রয়েছে, যে হলগুলো আসলে আজকের দিনের পুরোটা সময় জুড়ে বা অধিকাংশ সময় জুড়ে আসলে সেটি সম্পূর্ণ তারা করতে পারবে, এমনটি আসলে শিক্ষার্থীরা অন্ততপক্ষে আশা করছেন। গত বৃহস্পতিবারের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জাকসু নির্বাচন, সেটি বিকেল 5টায় শেষ হওয়ার পর থেকেই মূলত এই ভোট গণনা শুরু হওয়ার কথা ছিল। প্রথমে আসলে সেখানে বিলম্ব হয়, রাত 10টায় শুরু হয়, তারপরেও আসলে গতকাল পর্যন্ত বিকেল পর্যন্ত শুধুমাত্র হল সংসদে আসলে নির্বাচন ভোট গণনা শুরু হয়েছে। এর পরবর্তীতে কিন্তু আসলে যারা প্রার্থী রয়েছেন তাদের এক ধরনের প্রতিবাদের মুখে কালকে বিকেল থেকে মূলত কেন্দ্রীয় সংসদের এই ভোট গণনা শুরু হচ্ছে। আমরা জানি যে নানা নাটকীয়তার মধ্য দিয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ভোটের দিনেই ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে জাতীয়তাবাদী ছাত্রদল, কয়েকটি বাম সংগঠন সহ 4টি প্যানেল ভোট থেকে তারা নির্বাচন বর্জন করেছে। গতকালকে এই নির্বাচন কমিশনের একজন সদস্য তিনি পদত্যাগ করেছেন, যেটির প্রতিবাদে আসলে অন্যান্য প্যানেল থেকে প্রতিবাদ জানানো হয়েছে। এসব কিছু মিলিয়ে কিন্তু আসলে বলা চলে এক ধরনের গুমট পরিস্থিতি চলছে জাকসু নির্বাচনকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কিন্তু শিক্ষার্থীরা মনে করছে যারা আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, 12,000 ভোটারের মধ্যে প্রায় 8,000 অর্থাৎ একটি বড় সংখ্যক শিক্ষার্থী তাদের ছাত্র প্রতিনিধি বাছাইয়ের জন্য আসলে তারা ব্যালটে ভোট দিয়েছেন। তারা প্রত্যাশা করছেন যত যাই হোক দীর্ঘ 33 বছর পরে যে জাকসু নির্বাচন, সেই নির্বাচন অন্তত পক্ষে শিক্ষার্থীদের যে মূল্যায়ন সেটির জয় হবে, অর্থাৎ শিক্ষার্থীদের যে ভোটাধিকার সেটি যাতে করে ফলাফল প্রকাশ পায়, সেই প্রত্যাশা কিন্তু তাদের মধ্যে রয়েছে। তারা আশা প্রকাশ করছেন সত্যিকারের যে বিশ্ববিদ্যালয়ের ধারণা একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হবে, গণতান্ত্রিক উত্তরণের পথে ভূমিকা রাখবে, এসব কিছু জাকসুর এই নির্বাচনের মধ্য দিয়ে আসলে তার একটি নতুন পর্ব সূচনা হবে, আর সেটি কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে সেই প্রত্যাশা রয়েছে। আমরা জানি যে জাকসু নির্বাচনের ঠিক 2 দিনের মাথায় এই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো, সেটিও কিন্তু আসলে জাকসু নির্বাচনে যারা রয়েছেন শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের ক্ষোভ আমরা দেখেছি। আমি ব্যক্তিগতভাবে কথা বলেও যে তারা বলছেন যে ডাকসুতে যত দ্রুত সময়ের মধ্যে আসলে ভোট গণনা করা সম্ভব হয়েছে, ফলাফল ঘোষণা করা সম্ভব হয়েছে, জাকসুতে ঠিক তার বিপরীত, অর্থাৎ এই জায়গাটিতে একেবারেই ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করে ভোট গণনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তুতি থাকলেও আপত্তির মুখে আসলে যে ডিজিটাল মাধ্যমে ভোট গণনার যে বিষয়টি সেটি আসলে শেষ পর্যন্ত করা যায়নি। সব মিলিয়ে নানান কিছুর মধ্য দিয়েই জাকসু নির্বাচন, ভোট গ্রহণ এবং এখন আসলে ভোট গণনা চলছে। শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন অন্ততপক্ষে আজকের দিনের মধ্যে তারা তাদের ফলাফল, যাদেরকে ভোট দিয়েছেন কারা নির্বাচিত হলেন, সেটি তারা অন্ততপক্ষে জানতে পারবেন। এই সিনেট ভবনের বাইরে রয়েছেন আমার আরেক
সহকর্মী স্বপন আহমেদ, যাচ্ছি তার কাছে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যান্যরা রয়েছে, সাধারণ শিক্ষার্থীরাও রয়েছেন। জানাবেন সেখানকার খবর। ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের যে ধারাটি তৈরি হয়েছিল, অর্থাৎ নির্বাচন যেটি হয়ে গেছে, কিন্তু ভোট গণনা আসলে এখনো শেষ হয়নি। কচ্ছপ গতিতে চলা এই ভোট গ্রহণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে এখনো সমালোচনা তৈরি হয়েছে। কিছুক্ষণ আগে আমি কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি। তারা বলছেন যে নির্বাচন ঘিরে যে আনন্দ বা উৎসবের আমেজটি ছিল এই শিক্ষার্থীদের মধ্যে, বিশেষ করে যারা আসলে প্রার্থী ছিলেন বা যারা ভোটে অংশ নিয়েছেন বা যারা ভোট দিয়েছেন, তাদের মধ্যে যে একটি আনন্দ বা উল্লাস ছিল, সেটি কিন্তু সেই মোমেন্টামগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এই কচ্ছপ গতিতে চলাই ভোট গণনার মাধ্যমে। শিক্ষার্থীরা এটি আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে দীর্ঘ প্রতীক্ষার পরেও আসলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও ভোট গণনার যে এই এত দীর্ঘ হচ্ছে, এটি নিয়ে তাদের বেশ ক্ষোভ। তারা বলছেন যে আসলে যে আনন্দ উল্লাস নিয়ে আসলে তারা ভোট দিয়েছেন, সেই আনন্দ উল্লাস দীর্ঘ এই দুদিন, অর্থাৎ মাঝখানে 2 দিন এবং 1 দিন এবং 2টি রাত অতিবাহিত হয়ে গেছে, তবে তাদের প্রতীক্ষা আসলে শেষ হচ্ছে না। তারা অধীর আগ্রহে ফলাফলের জন্য এখন পর্যন্ত এই সিনেট ভবনের বাহিরে অবস্থান করছেন, যেটি তাদের অবস্থান চলছে প্রায় সেই যেদিন থেকে আসলে ভোট গ্রহণ শুরু হয় এবং এবং ভোট গণনা শুরু হয়, তখন ঠিক রাত 10টার পর থেকে। যদিও রাতের দিকে হয়তো অনেক শিক্ষার্থী এখানে ছিলেন না, তবে আমরা দেখেছি রাতের দিকে আসলে বেশ যারা প্রার্থী ছিলেন এবং প্রার্থীদের যারা সমর্থক ছিলেন, তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। পাশাপাশি একটি বিষয় বলতে হয় যে ভোট গণনার এই ঘটনাকে কেন্দ্র করে বেশ সমালোচনার মুখেই আসলে পড়তে হচ্ছে যারা ভোট গণনার সাথে সংশ্লিষ্ট রয়েছেন, অর্থাৎ বিশেষ করে এই জাকসুর যে নির্বাচন কমিশন, তাদেরকে। তারা বলছেন যে এই নির্বাচন কমিশন যদি এর আগেই হয়তো তারা সিদ্ধান্ত নিত যে কোনো এক প্রক্রিয়াতে তারা হয়তো নির্বাচনের এই ভোট গণনাটি সম্পন্ন করবেন, তাহলে হয়তো বা তাদের এই বিলম্বনা বা এই ফলাফল পেতে যে দীর্ঘ অপেক্ষা, এটি হয়তো তাদের হতো না। তো এটি নিয়ে যেরকম ক্ষোভ রয়েছে, পাশাপাশি এই সংশ্লিষ্ট যারা রয়েছেন, অর্থাৎ এই নিরাপত্তায় যারা রয়েছেন, বিশেষ করে পুলিশ সদস্য, আর্ম পুলিশ ব্যাটালিয়ন সহ অন্যান্য সংস্থা যারা আসলে এটি নিরাপত্তার জন্য সার্বক্ষণিকভাবে এই ক্যাম্পাস জুড়ে রয়েছেন, তারাও কিন্তু বেশ ক্লান্ত হয়ে পড়েছেন। আমরা দেখেছি যে সেই যে ফলাফলটি আসলে সেদিন রাতেই আসলে ঘোষণা করার কথা, যদিও পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে শুক্রবার দুপুরের পর, অর্থাৎ নামাজের পর হয়তো সেই ফলাফলটি তারা ফলাফল ঘোষণা করবেন, কিন্তু সেটি আসলে হয়নি। সেটি দীর্ঘ থেকে আরও দীর্ঘায়িত হয়েছিল। যেমনটি আমার সহকর্মীরা জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত হল সংসদ নির্বাচন সহ কেন্দ্রীয় সংসদ নির্বাচনের এখনও প্রায় 21টি হলের মধ্যে প্রায় 12টি হল এখনও বাকি আছে, যেটি হয়তো ফলাফল গণনা করতে করতে বিকাল নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি নিয়েও শিক্ষার্থীদের যেরকম ক্ষোভ রয়েছে, পাশাপাশি যেটি বলছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা প্রস্তুত রয়েছেন যেন ফলাফল ঘোষণার পরে আসলে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে না ঘটে। বিশেষ করে তারা বলছেন যে যেসব পুলিশ বাহিনী এবং আর্ম পুলিশ ব্যাটালিয়ন সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল সদস্য রয়েছে, তারা যেটি বলছেন যে সব ক্ষেত্রেই আসলে দেখা যায় যে নির্বাচন পরবর্তী একটি সহিংসতার বা সহিংস ঘটনা হওয়ার একটি প্রেক্ষাপট তৈরি হয়, তবে সেই প্রেক্ষাপট যেন তৈরি না হয়, পাশাপাশি সেই প্রেক্ষাপট তৈরি হলেও তারা সেটি ট্যাগেল দেওয়ার মতো সক্ষমতা নিয়েই আসলে এখানে উপস্থিত হয়েছেন, এমনটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। সব মিলিয়ে সেই শুক্রবার রাত থেকে আসলে বৃহস্পতিবার রাত থেকে আসলে শিক্ষার্থীদের সহ সাধারণ শিক্ষার্থী সহ যারা আসলে ভোটে অংশ নিয়েছেন, পাশাপাশি তাদের সমর্থকরা কিন্তু এই সিনেট ভবনের সামনে ফলাফলের জন্য অপেক্ষা করছেন। যদিও এই দীর্ঘ প্রতীক্ষা আসলে কখন নাগাদ শেষ হবে, এটি আসলে নিশ্চিত করে প্রশাসনের পক্ষ থেকেও আমাদেরকে জানানো হয়নি। তো আমার কাছে এই ছিল সিনেট ভবনের সামনে থেকে ফলাফল ঘোষণা উপলক্ষে শিক্ষার্থীদের অবস্থান এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান, সেটি নিয়ে সবশেষ অবস্থা। জাকসু নির্বাচনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এদিকে একদিন আগে শেষ হয়েছে ভোট গ্রহণ, হাতে হাতে এখনও চলছে গণনা। বলছি ঘটনাবহুল জাকসু নির্বাচনের কথা। ফলাফলের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা বিরামহীন দায়িত্ব পালন করে যাচ্ছেন সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনী সহ দায়িত্বরতরা। চরম অব্যবস্থাপনায় অপেক্ষা যেন শেষই হচ্ছে না শিক্ষার্থীদের। বিস্তারিত জানাচ্ছেন স্বপন আহমেদ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় হযবরল অবস্থা। অস্বাভাবিক বিলম্বে ৩৩ বছরের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। অপেক্ষার সঙ্গী হয়েছেন গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। জাকসুর মতো দেশের যে কোনো ঘটনায় ছুটে যান সংবাদকর্মী, পুলিশ, র্যাব ও আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার ভোট গ্রহণের শুরু থেকে এখন পর্যন্ত তথ্য সংগ্রহে কাজ করে যাচ্ছেন সাংবাদিকরা। চরম অব্যবস্থাপনার সত্ত্বেও পিছপা হয়নি কেউ। জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের ৩০ ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে। এখনো ফলাফল প্রকাশ করতে পারেননি নির্বাচন কমিশন। ফলাফল সহ প্রতি মুহূর্তের নানা খবরাখবর জানাতে গণনা কক্ষের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন সংবাদকর্মীরা। ফলাফল প্রকাশে বিলম্ব হওয়ায় ক্ষোভ ও আক্ষেপের সুর তাদের কণ্ঠেও। এত লম্বা সময় এবং এত অল্প ভোট, মানে যেটা একটা বলা যায় খুবই সংখ্যাটা অল্প, সেইটা আসলে এত দীর্ঘ সময় লাগাটা আমার কাছে বিরক্তির। আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের সংবাদকর্মীরা তো আছেনই, হ্যাঁ, কিন্তু যারা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরও অনেকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছেন। তারা আসলে জানতেন না যে এত সময় এখানে থাকতে হবে। শারীরিক সক্ষমতা, মানসিক সেই মানসিকভাবে নেয়ার একটা বিষয়, এবং সব শেষে মিলিয়ে হচ্ছে আসলে কাজের প্রতি একাগ্রতা। তেমনই শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে একই অবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও। দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর ক্লান্তির ছাপ তাদের চোখে মুখে। 25-এ এসেও যদি আমরা অ্যানালগ পদ্ধতিতে ভোট গ্রহণ করি, এটা কিন্তু আমাদের জন্য একটা ব্যর্থতা। এত কম স্টুডেন্ট থাকার পরই ম্যানুয়াল পদ্ধতি বা যেটাই বলেন, কম লোক বল কম হওয়ার জন্য আমার মনে হয় এত লেন্দি একটা প্রসেসের জন্য এতক্ষণ ওয়েট করা লাগছে, যেটার ভোগান্তি আমার মনে হয় সবাই ভোগ করতেছে। আমরা এত দীর্ঘ সময় যাচ্ছি না। আমাদের যে একটা আকাঙ্ক্ষা ছিল, আমাদের একটা উৎসব করার ইচ্ছে ছিল, সেই ইচ্ছে ইতিমধ্যে মরে গেছে। প্রশাসন মারিয়ে ফেলেছে। সময়ের জিনিস সময় না হলে তো আসলে ওই আমেজটা পাওয়া যায় না। ফলে হচ্ছে শিক্ষার্থীরা এখন একরকম, এখন তো কৌতূহল আছে, কিন্তু গতকালই বা আমরা আরেকটু আগে পেলে যে আমেজটা থাকতো সেটা আসলে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। একই অবস্থা ভোট গণনার কাজে সংশ্লিষ্টদেরও। একদিকে হাতে ভোট গণনা, অপরদিকে লোকবল কম থাকায় বিশ্রামহীনভাবে চলছে কাজ। সিনেট ভবন, বটতলা সহ পুরো ক্যাম্পাসেই এলইডির সামনে রাত কাটিয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা। অপেক্ষা চূড়ান্ত ফলাফলের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্বপন আহমেদ, সময় সংবাদ। জাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মারা যাওয়া শিক্ষক জান্নাতুল ফেরদৌসের বাড়িতে শোকের মাতম। শুক্রবার রাতে পাবনায় দ্বিতীয় জানাজা শেষে আরিফপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুর আগ মুহূর্তে বাবাকে হোয়াটসঅ্যাপে শেষবারের মতো বার্তা পাঠান। তাতে লেখা ছিল, বাবা, আমি ভোট গণনার জন্য যাচ্ছি। চলতি বছরের জানুয়ারিতে পারিবারিকভাবে বিয়ে হয়। শিগগিরই জাঁকজমকপূর্ণ আয়োজন করে শ্বশুরবাড়ি পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন স্বজনরা, কিন্তু আনন্দের পরিবর্তে বাড়িতে শোকাবহ পরিবেশ। জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা যাওয়া চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার মরদেহ শুক্রবার সন্ধ্যায় গ্রামের বাড়ি পাবনায় পৌঁছালে এক নজর দেখতে ছুটে আসেন স্বজন ও এলাকাবাসী। স্মৃতি স্মরণ করে বারবার কান্নায় ভেঙে পড়েন তারা। আমাদেরকে অনেক কষ্টের সাগরে ভাসায় দিয়েও চলে গেছে। গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করুক। বাদেশা পাবনা পৌর এলাকার জেলাপাড়া মসজিদে দ্বিতীয় জানাজা শেষে আরিফপুর কবরস্থানে সমাহিত করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষককে। মৌমিতে ছিলেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুমি খন্দকার ও পাবনা কলেজের সাবেক সহকারী অধ্যাপক লুৎফুর রহমান পলির একমাত্র কন্যা। এর আগে শুক্রবার সকালে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস। এনাম মেডিকেল কলেজে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদ-জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে মৃতের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এদিকে আগামী 12ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। ভোট সামনে রেখে চলছে প্রস্তুতি। এরই মধ্যে চূড়ান্ত হওয়ার পথে ভোটার তালিকা ও আচরণবিধি। ভোট গ্রহণের স্বচ্ছতা নিশ্চিতে 14টি এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে কার্যক্রম। বিস্তারিত তারিফ রহমানের রিপোর্টে।
দেয়ালে চলছে রঙের কাজ, গোছানো হচ্ছে কক্ষগুলো। এভাবেই নতুন রূপ পাচ্ছে জোবরা ভাতের হোটেল খ্যাত চাকসু ভবন। 3 যুগ পর হতে যাচ্ছে চাকসু নির্বাচন। এই কর্মযজ্ঞ ঘিরে ব্যস্ত সময় পার করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ছাত্র সংসদের মাধ্যমে ন্যায্য অধিকার আদায় করা সম্ভব হলে মনে করছেন শিক্ষার্থীরা। আমাদের সাধারণ শিক্ষার্থীদের পছন্দের প্রার্থীদেরকে আমরা বাছাই করে সেটি প্রকাশ করব। ক্যাম্পাসে এত আমেজ, সবাই ভালো কাজ করার চেষ্টা করছে এবং একই সাথে প্রশাসনও নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করছে শিক্ষার্থীদের সাথে বসে কথা বলে। ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থীদের তাদের ন্যায্য অধিকার ও তাদের প্রত্যেক দাবি দেওয়া আদায় হবে। রোববার থেকে শুরু হবে মনোনয়ন ফর্ম বিতরণ, যা চলবে মঙ্গলবার পর্যন্ত। বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। প্রার্থীদের করতে হবে ডোপ টেস্ট। ফলাফল পজিটিভ হলে বাতিল হবে প্রার্থিতা। তবে থাকবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ। বোর্ডের স্বচ্ছতা নিশ্চিতকরণে থাকবে এলইডি স্ক্রিনের ব্যবস্থা। নির্বাচনের কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে বিশ্ববিদ্যালয় অনুষদগুলোকে। এদিকে বিশ্ববিদ্যালয় অভ্যন্তর নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ছাত্র সংগঠনগুলো। তাদের দাবি, কোনো রাজনৈতিক দল যাতে প্রভাব বিস্তার করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে প্রশাসনকে। শিক্ষার্থীরা যে কথাগুলো এই নির্বাচন কমিশনকে বলতে চেয়েছিল, এটা ওরা ততটুকু গুরুত্ব দেয় নাই, যার জন্য শিক্ষার্থীরা অনেকেই এই প্রশাসনের মতবিনিময় সভা বয়কট করে বেরিয়ে আসে। যত ওয়ে আছে সকল ওয়ে যেন এখানে ব্যবহার করে, যে নির্বাচন যেন শেষ পর্যন্ত যেন নিরপেক্ষ হয়। ক্যাম্পাসে অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে, প্রশাসন এটা কিন্তু সুষ্ঠু বিহিত করতে পারে নাই, তো সেই জায়গা থেকে আমাদের সংখ্যা এখনো আছে। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে নির্ধারিত তারিখে শান্তিপূর্ণ পরিবেশে চাকসু নির্বাচনে আয়োজনে সব ধরনের প্রস্তুতি চলছে। আমাদের প্রচেষ্টা থাকবে আমাদের স্কেজুয়াল যেন ঠিক থাকে। যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ পারবো। 1990 সালের পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নারী প্রার্থীরা। শুক্রবার বিকেলে পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলন করেন সার্বজনীন শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী তাসিন খান সহ কেন্দ্রীয় এবং হল সংসদের নারী প্রার্থীরা। তারা অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে দিন দিন সাইবার বুলিং বাড়ছে। বিশ্ববিদ্যালয়ের নামে খোলা ফেসবুক পেজ থেকে প্রতিনিয়ত নারী শিক্ষার্থীদের ছবি দিয়ে কুৎসা রটানো ও চরিত্র হনন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একাধিকবার সাইবার নিপীড়নের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হলেও তারা ব্যবস্থা নেয়নি বলে এ সময় জানিয়েছেন তারা। এদিকে প্রশ্নবিদ্ধ হয় এমন ছাত্র সংসদ নির্বাচন আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জাকসু নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেছেন, প্রহসনমূলক ভোট আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হবে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যাচ্ছে শিক্ষার্থী সহ রাজনৈতিক দলগুলোর মধ্যেও। তবে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের ডাকসুতে ভরাডুবি, জাকসুতে নির্বাচন বর্জন সব মিলিয়ে অস্বস্তিতে ফেলেছে 17 বছর ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হওয়া বিএনপিকে। দলটির শীর্ষ নেতারা মনে করেন, প্রশ্নবিদ্ধ হয় এমন ছাত্র সংসদ নির্বাচন আয়োজন থেকে বিরত থাকতে হবে সংশ্লিষ্টদের। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর বিএনপি নেতা ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, প্রহসনমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচার পুনর্বাসিত হওয়ার শঙ্কা রয়েছে। এমন কোনো নির্বাচন আয়োজন না করা, যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে, মানুষ দ্বিধাগ্রস্ত হবে। এদিন জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। সুস্থ, স্বাভাবিক, গ্রহণযোগ্য একটি নির্বাচনকে ঠেকানো যায়, বাধাগ্রস্ত করা যায়, অসফল করা যায়, সেই দিকে তারা হাঁটছে। দেশে গণতন্ত্র আর ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। গোয়েন্দা নজরদারিতে 64 নটিক্যাল মাইল জলসীমায় দস্যুতা শূন্যের কোটায়। সিসিটিভির আওতায় চট্টগ্রাম বন্দরে বহির্নোঙর জাহাজ থেকে ভুল ফোন কল প্রতিরোধের তাগিদ সরকার চায় বিএনপি। তাই উপদেষ্টা পরিষদ থেকে 2 ছাত্র প্রতিনিধিকে দ্রুত সরে যেতে হবে। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার শঙ্কা, জাতীয় নির্বাচন বানচালে দিল্লি থেকে ষড়যন্ত্র করতে পারে আওয়ামী লীগ। আহমেদ সালেহিনের রিপোর্ট। নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের
আয়োজন করেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর অনিশ্চয়তা কেটে গেলেও নানা মহলে মতপার্থক্যে বাড়ছে ভোট নিয়ে সংশয়। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর বিপরীতমুখী অবস্থানে একদিকে সংকটের মুখে জাতীয় ঐক্য, অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের গুপ্ত তৎপরতায় পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার শঙ্কা দেখছেন রাজনীতিবিদরা। এই বিষয়গুলো নিয়েই সময় সংবাদের সঙ্গে একান্ত কথা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তার মতে সংকট বাড়তে থাকলে অনিশ্চয়তায় পড়বে পুরো জাতি, যা থেকে বেরিয়ে আসা কঠিন হবে। ইলেকশন যখন হবে এটা হয়তো সকলের সমর্থন করা উচিত এবং এগিয়ে যাওয়া উচিত। আনলেস আপনারা ইউল বি ইন সিরিয়াস ক্রাইসিস, এই যে জাতি একটা চরম বিপদের সম্মুখীন হবে, যে বিপদটা কাটিয়ে ওঠা এই জাতির পক্ষে সম্ভব হবে কিনা আমার সন্দেহ আছে। ভারতে বসে আওয়ামী লীগের নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিষয়ে ক্ষোভ ঝাড়েন বিএনপি মহাসচিব। বলেন, দলটি আবারও ভুল করলে জনগণ তাদেরকে প্রতিহত করবে। ফ্রম দ্য বিগিনিং আওয়ামী লীগ আপনার সন্ত্রাসী কার্যকলাপ করে এসছে, এবার জন্মের পর থেকে। তার পক্ষে এই ধরনের সমস্যা তৈরি করা এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এটাকে প্রতিরোধ করবে জনগণ। তখন দেখবেন যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। ভারতে বসে যে সমস্ত কথাবার্তা বলছে বা যে সমস্ত কার্যকলাপ করছে, এগুলো আওয়ামী লীগের জন্য চরম ক্ষতিকর হচ্ছে। সে যদি ক্ষমা চেয়ে বরঞ্চ বলতো যে আমরা ভুল করেছি, কিছু ভালো লোকজনদের দিয়ে সামনে এগিয়ে দিয়ে রাজনীতি করার চেষ্টা করতো, তাহলে অনেক বেটার করতো। নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামী সংসদ ভোটে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার জন্য তফসিলের আগেই উপদেষ্টা পরিষদ থেকে 2 ছাত্র প্রতিনিধিকে পদত্যাগ করতে হবে। 2 জন বৈষম্য বিরোধী নেতা আছেন, তাদের ব্যাপারে আমরা আগেই বলেছি যে দে শুড নট বি ইন দ্য ক্যাবিনেট। এটা নিঃসবের দায়িত্ব হবে যে একেবারে নিউট্রালিটি মেনটেন করার জন্য এদেরকে বলা যে তোমরা চলে যাও, বেটার। তা না হলে তো প্রশ্ন উঠবেই। নির্বাচনকালীন সরকারের বিষয়ে বিএনপি মহাসচিব আস্থা রাখতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপরেই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি সন্ত্রাস, সংঘাত আর লুটপাটের রাজনীতি করে না, আইনের শাসনে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শুক্রবার বিকেলে নরসিংদীর পলাশে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিএনপি সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে, আমরা সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আর উন্নয়নের বিষয়ে আমরা বলতে চাই যে আমরা সততার রাজনীতিতে বিশ্বাস করি। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকলেও 15ই ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেছেন, এই নির্বাচন সামনের ভোটগুলোকে দিক নির্দেশনা দেবে। নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে মুসলিম রেনেসার কবি ফরুক আহমদের গ্রামের বাড়ি পরিদর্শনে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কবির বাড়ি রক্ষা করে কিভাবে জেলায় চলমান রেল প্রকল্প বাস্তবায়ন করা যায় তার সম্ভাব্যতা যাচাই করা হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যতই মতবিরোধ থাকুক, নির্বাচন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই হবে। আগামী নির্বাচন খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে শফিকুল আলম বলেন, এই নির্বাচন সামনের ভোটগুলোর জন্য দিক নির্দেশনা। পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মত থাকবেই, কিন্তু ইলেকশন, আমরা আবারও বলছি, ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে হবে। চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন, যেটা আমাদের সামনের ইলেকশনগুলোকে দিক নির্দেশনা দিবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার একসঙ্গে কাজ করছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর 8 লাখের বেশি সদস্য নিয়োজিত থাকবে। সিকিউরিটি, সেফটি এবং যাতে ক্যান্ডিডেটরা ভালো মতো ক্যাম্পেইন করতে পারেন, সবার জন্য যাতে লেভেল প্লেইং ফিল্ড থাকে, সেটা নিয়ে ইলেকশন কমিশন, আমাদের গভর্নমেন্ট সবাই কাজ করছে। ডাকসুর ইলেকশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইলেকশন ছিল এবং এটার যদি আপনি দেখেন একটা শান্তি শৃঙ্খলা পুরোপুরি ছিল। কবির বাড়ি পরিদর্শন শেষে শুক্রবার দুপুরে মাগুরা সদর উপজেলার সাধ্যহ আশ্রমে পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন প্রেস সচিব। নির্বাচন ঘিরে শারদীয় দুর্গোৎসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেউ যাতে নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। দেশের সংবিধান শ্রমিক ও জনতার অধিকার নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছেন
এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। শুক্রবার বিকেলে গাজীপুর চৌরাস্তায় চান্দনী স্কুল অ্যান্ড কলেজ মাঠে শ্রমিক সমাবেশে তিনি একথা বলেন। 24-এর অভ্যুত্থানের পরেও শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হয় নাই। শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে, কিন্তু শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো এখনো পর্যন্ত বাস্তবায়ন করা হয় নাই। অতি দ্রুত শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলোকে বাস্তবায়ন করতে হবে। ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে তাণ্ডব চালিয়েছে একদল দর্শক। স্টেডিয়ামে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে তারা। ধারণ ক্ষমতার 6 গুণ বেশি টিকিট বিক্রি, অতিরিক্ত দাম রাখা আর নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি সব মিলে রণক্ষেত্রে পরিণত হয় স্টেডিয়াম। ইউএনও সহ আহত হয়েছেন অন্তত 30 জন। শেষ পর্যন্ত পণ্ড হয়ে যায় ফাইনাল ম্যাচ। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম, যেখানে শুক্রবার হওয়ার কথা ছিল ডিসি গোল্ড কাপের ফাইনাল খেলা, সেখানেই ম্যাচের বদলে হলো হাঙ্গামা, আতঙ্ক আর আহতের মিছিল। স্টেডিয়ামের ধারণ ক্ষমতা মাত্র 5 থেকে 6 হাজার হলেও বিক্রি করা হয় প্রায় 40,000 টিকিট। দর্শকদের অভিযোগ, 50 টাকার টিকিট বিক্রি হয়েছে 500 টাকা পর্যন্ত। অতিরিক্ত দর্শক জায়গা না পেয়ে গেট ভেঙে ঢুকে পড়েন মাঠে। শুরু হয় বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয় আয়োজক ও আইনশৃঙ্খলা বাহিনী। ইটপাটকেল নিক্ষেপে আহত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্তত 30 জন। 15 জনকে ভর্তি করা হয় কক্সবাজার সদর হাসপাতালে। ধারণ ক্ষমতা হচ্ছে 5,000, ওনারা 10,000 15,000 টিকিট বিক্রি অনেক করছে। এরা যদি জায়গা দিতে না পারে তাহলে টিকিট বিক্রি কেন করছে? মাঠে হাঙ্গামার কারণে বন্ধ হয়ে যায় রামু ও টেকনাফ উপজেলার মধ্যকার ফাইনাল ম্যাচ। এরপর আবারও হঠাৎ আক্রমণ করে একদল দর্শক। প্রেস বক্স, গ্যালারি, মাঠ কোনো কিছুই রক্ষা পায়নি। সন্ধ্যায় স্টেডিয়ামের একাংশে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধরা। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। স্টেডিয়াম কর্তৃপক্ষ মাঠ থেকে চলে গেলেও লুটপাট ঠেকানোর চেষ্টা করেন স্থানীয় জনপ্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা। রেলিং থেকে, রড থেকে শুরু করে, চেয়ার থেকে শুরু করে সবগুলা জাত থেকে যেটা পাচ্ছি নিয়ে উদ্ধার করে স্টেডিয়ামে দেওয়ার জন্য আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি। এটা হচ্ছে জাতীয় সম্পদ। আমি মনে করি এরকম বিশৃঙ্খলা এটা কখনো কাম্য ছিল না। শেষ পর্যন্ত লাঠিচার্জ করে মাঠ খালি করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ফাইনাল খেলা স্থগিত ঘোষণা করতে বাধ্য হয় আয়োজক কমিটি। র্যাব, পুলিশ, আনসার এবং অন্যান্য সবাই মিলে এখন বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে। কন্ট্রোলে নিয়ে আসার পরে আমরা সবাই মিলে বসে তারপরে আমরা সিদ্ধান্ত নিব। প্রতিযোগিতা ছিল মাঠের, কিন্তু রণক্ষেত্র হলো পুরো স্টেডিয়াম। কক্সবাজারের ডিসি গোল্ড কাপের এমন পরিণতি যেন ভবিষ্যতে আয়োজনের জন্য এক বড় সতর্ক বার্তা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে, এতে 15 জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীর ফুটবল খেলা নিয়ে বাকবিতণ্ডায় জড়ায়। এরই জেরে 2 বিভাগের শিক্ষার্থীরা বিটাক ভবনের দিকে সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী চলে ধাওয়া, পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, এতে 15 জন আহত হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যমুনা সেতুতে স্বস্তির যাত্রার অপেক্ষায় উত্তরবঙ্গবাসী। যমুনা নদীর ওপর আলাদা রেল সেতু হওয়ার পর অপেক্ষার অবসান হতে যাচ্ছে। পুরানো রেল লাইন সরিয়ে সম্প্রসারণ করা হবে সেতুর সড়ক পথ। এতে নির্বিঘ্নে যাতায়াতের স্বপ্ন দেখছেন এ পথের যাত্রীরা। সেতু বিভাগ বলছে ইতোমধ্যেই নিয়োগ করা হয়েছে পরামর্শক, কাজ শুরু হবে দ্রুতই। চলছে রেল লাইন অপসারণের কাজ। এতে বর্তমান সড়কের প্রস্থ ও 6.3 মিটার থেকে বেড়ে হবে প্রায় 8 মিটার। যমুনা সেতু ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মনির হুসাইন। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাহজাহান খান এবং নুরুল ইসলাম। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক এই লাইনেই চলাচল করত উত্তরবঙ্গগামী ট্রেন, কিন্তু ঠিক পাশেই যমুনা রেল সেতু হওয়ার পর এখন অকেজো এই লাইন। আর এতে এই অংশকে কাজে লাগিয়ে যমুনা সেতুর সড়ক পথ সম্প্রসারিত করার সিদ্ধান্ত নেয় সেতু কর্তৃপক্ষ। আর এতে এই 6.3 মিটারের এই সড়ক পথ হবে প্রায় 8 মিটারের। ফলে
এই অংশের যে যানবাহনগুলো আছে সেগুলো নির্বিঘ্নেই চলাচল করতে পারবে বলে আশা করা যাচ্ছে। সেতুর এই প্রস্তুতা নিয়ে যে প্রত্যাশা সেটির গুরুত্ব বুঝতে হলে ফিরে যেতে হবে 2 দশক আগে। উত্তরবঙ্গবাসীর স্বপ্ন পূরণে যমুনা সেতুর ওপর এই 4 লেনের সেতু চালু হয় 1998 সালে। সড়ক সেতু চালুর শুরুতে রেল চলাচলের ব্যবস্থা না থাকলেও পরবর্তীতে চাহিদার আলোকে নকশা বদলে সেতুর একপাশেই বসানো হয় রেল লাইন। এতে সংকুচিত হয়ে যায় সড়ক পথ। তবে সে সময় সড়কের পাশাপাশি উপকৃত হন রেলপথের যাত্রীরাও। পরের 2 দশকে সড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। ফলে সেতুর দুপাশেই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট আর ভোগান্তি। ঈদের সময় এই দুর্ভোগ হয় অসহনীয়। শুধু যানজটই নয়, প্রস্থতা কম থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনাও। সম্প্রতি এই রেললাইন অপসারণের মাধ্যমে এ পথের যাত্রীদের মাঝে মিলছে স্বস্তির যাত্রার ইঙ্গিত। এখান থেকে যখন 2টা গাড়ি ক্রস করি, পাশাপাশি ওভারটেক করি, তখন শান্তিম জায়গা থাকে একদম সামান্য, মানে যদি এদিকে তো এদিকে হয় শেষ। যখন এটা একটু চওড়া হবে, বড় হবে, তখন ইজিলি পাস হতে পারবে। রেল লাইন সরাচ্ছে, এই কারণে যদি আমাদের বড় হয় তাহলে আমাদের গাড়ি ঘোড়া দুপাকে সামান একটু সোজা হবে, ভালো হবে। সেতু বিভাগ বলছে প্রতিদিন গড়ে যমুনা সেতুতে যাতায়াত করে 20 থেকে 22,000 গাড়ি। আর বর্তমানে সেতু আন্তর্জাতিক মানের না হওয়ায় চাপ সামলাতে হিমশিম খেতে হয়। তাই রেল লাইন সরিয়ে সড়ক সম্প্রসারণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে এতে প্রশ্ন ওঠে সেতুর সক্ষমতা নিয়ে। যদিও সেতু বিভাগের প্রধান প্রকৌশলী বলছেন অবকাঠামোগত দিক থেকে ফিট আছে যমুনা সেতু। আর সেতু সংস্কারে ট্রাফিক ম্যানেজমেন্টকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই কর্মকর্তা। এতে নিশ্চিতভাবেই যান চলাচলে আরও গতিশীলতা আসবে এবং পাশাপাশি যখন যানবাহনের চাপ থাকে ওই সময় আমাদের ট্রাফিক ব্যবস্থাপনাটা আরও সহজতর হবে। সার্বিক দিক থেকে স্ট্রাকচারালি ফিট আছে। এর বিয়ারিংগুলো একটু পুরানো হয়ে গেছিলো বা কিছু ড্যামেজ হয়েছিল, আমরা সেটা রিপ্লেসমেন্ট করার জন্য টেন্ডার করে কন্ট্রাক্টর নিয়োগ করছি। যমুনা সেতুর সড়কপথ সম্প্রসারণে ইতোমধ্যে কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে বলে জানান সেতু বিভাগের সচিব। বলেন তাদের পরামর্শ অনুযায়ী করা হবে সেতুর সড়ক প্রশস্তের কাজ। সব প্রক্রিয়া শেষ করে দ্রুতই এই কাজ সম্পন্ন করতে চায় সেতু কর্তৃপক্ষ। আমাদের ভেন্ডরও কনসালটেন্ট চূড়ান্ত হয়েছে, ওনারা যেভাবে পরামর্শ দেবেন সেভাবে আমরা এটাকে মূল সেতুর সাথে সংযোগ করে প্রশস্ততাটা বাড়িয়ে স্ট্যান্ডার্ড 4 লেন যাকে আমরা বলি সেটা আমরা করব। যেহেতু জিনিসটা একটু কারিগরি বিষয়, টেকনিক্যাল, আমাদের থাকবে যথাসম্ভব কম সময়ের মধ্যে যদি আমরা পাই তাহলে কাজটা করতে আমরা এগিয়ে যেতে পারবো। বাট তাড়াহুড়ো করে যাতে ওর কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে না হয় সেটা আমাদের বিবেচনা। প্রতিনিয়ত যে পরিমাণ চাপ বাড়ছে যমুনা সেতুতে, সেক্ষেত্রে আগামী 10-15 বছরের মধ্যে বিকল্প সেতুর প্রয়োজন পড়বে বলে জানান সংশ্লিষ্টরা। যমুনা সেতু থেকে মনির হোসাইন, সময় সংবাদ। গাইবান্ধা কুড়িগ্রামবাসীর দীর্ঘ প্রত্যাশিত মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের একদিন পরেই বৈদ্যুতিক কেবল চুরির কারণে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। দীর্ঘ 21 দিন অন্ধকারে ডুবে থাকার পর অবশেষে চালু হয়েছে বিদ্যুৎ সংযোগ। এখন সেতু ও পারাপারকারী জনসাধারণের নিরাপত্তায় 2 পাড়ে 2টি পুলিশ বক্স চাইছেন স্থানীয়রা। বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধা কুড়িগ্রাম জেলার মধ্যে সরাসরি সড়ক পথে যোগাযোগ সহ দেশের উত্তরাঞ্চলের মানুষের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় মাওলানা ভাসানী সেতু। কিন্তু উদ্বোধনের পরদিনই 310 মিটার বৈদ্যুতিক কেবল চুরি হওয়ায় বন্ধ হয়ে যায় সেতুর বিদ্যুৎ সংযোগ। সন্ধ্যা নামলেই ঘুটঘুটে অন্ধকারে ডুবে যেত পুরো এলাকা। ঘটত চুরি, ছিনতাই সহ নানা অপরাধ ও দুর্ঘটনা। দীর্ঘ 21 দিনের অপেক্ষা শেষে 12 সেপ্টেম্বর পর্যন্ত সচল হয়েছে সেতুর প্রায় 80 ভাগ ল্যাম্পপোস্ট সহ সংযোগ সড়কের বিদ্যুৎ সংযোগ। এখন রাতের ঝলমলে আলোয় সেতু যেন বাড়তি সৌন্দর্য ছড়াচ্ছে তিস্তার বুকে। বাইক চালিয়ে গেলে দেখা গেল যে লাইটিং এর কারণে দেখা যাচ্ছে না, গাড়ি অ্যাক্সিডেন্ট হইতো। লাইট চালু হয়েছে, অনেক সুন্দর লাগতেছে, আমরা অনেক হ্যাপি। আর বৃষ্টিটা অনেক সুন্দর, রাতের দৃশ্যটা অনেক সুন্দর, খুব ভালো লাগতেছে দেখে, সৌন্দর্যটা উপলব্ধি করতে পারছি। তবে ফের চুরি বন্ধ সহ সেতু ও চলাচলকারী মানুষের নিরাপত্তার জন্য সেতুর 2 প্রান্তে 2টি স্থায়ী পুলিশ বক্স স্থাপনের দাবি এলাকাবাসীর। প্রশাসনের নজরদারি থাকলে এতে নিরাপত্তাটা আরো জোরদার হবে। 2 পাশেই আমাদের পুলিশ বক্স থাকলে ভালো হয়। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে 2 পারে স্থায়ী পুলিশ বক্স দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য মন্ত্রণালয়ের এক নির্দেশনা আছে। ব্রিজের 2 প্রান্তে যদি স্থাপন করা যায়
জনগণের সার্বিক নিরাপত্তা এবং এর সাথে সাথে আমাদের ব্রিজের অবকাঠামো নিরাপত্তাটা সুনিশ্চিত হবে। সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীর উপর 925 কোটি টাকা ব্যয়ে এলজিইডির বাস্তবায়নে 1490 মিটার দেশের সর্ববৃহৎ সেতু নির্মাণ করা হয়। গত 20 আগস্ট উদ্বোধন করা হয় সেতুটি। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। ফরিদপুরে অনুষ্ঠিত হচ্ছে 10 কিলোমিটার ফান রান মিনি ম্যারাথন। আয়োজন করছে ফরিদপুর রানার্স। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শিকদার সজল, সরাসরি যাচ্ছি তার কাছে। মাদক ছেড়ে মাঠে চল, ঠিক এই প্রতিপাদ্যকে সামনে রেখেই কিন্তু ফরিদপুরে শুরু হয়েছে ম্যারাথন দৌড়। এবং এই যে ফরিদপুরের সরকারি ইয়াসিন কলেজের সামনে থেকে এই ম্যারাথন দৌড় শুরু হয়েছে, যার আয়োজন করেছে কিন্তু ফরিদপুর রানার্স নামের একটি সংগঠন। ঠিক এই সংগঠনটি এই প্রথমবারের মতো কিন্তু ফরিদপুরের এই যে মিনি ম্যারাথন দৌড় 10 কিলোমিটার যে মিনি ম্যারাথন দৌড় সেই ম্যারাথনের আয়োজন করেছে। এবং এখানে প্রায় 50 জন কিন্তু এই দৌড়বিদ তারা কিন্তু এই ম্যারাথনে অংশ নিয়েছেন। এবং শুধু এই ফরিদপুরেরই নয়, ফরিদপুরের বাইরে থেকেও বিভিন্ন জেলা থেকে কিন্তু এই ম্যারাথন এই ম্যারাথন দৌড়ে কিন্তু অংশ নিতে তারা কিন্তু এসেছেন। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে আসলে এই যে এই ম্যারাথন দৌড়টি এটি ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের সামনে থেকে শুরু হয়েছে এবং এটি টিবি হাসপাতাল হয়ে ইসি সড়ক হয়ে বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ শেষে কিন্তু তারা এই 10 কিলোমিটার এই দৌড় শেষে কিন্তু আবার সরকারি ইয়াসিন কলেজের সামনে এসে তারা শেষ করবেন। এবং এখানে কিন্তু এই প্রতিযোগিতা যারা অংশ নিয়েছেন এর মধ্যে কিন্তু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তাদের মধ্যে কিন্তু পুরস্কার বিতরণ করা হবে। এই আয়োজকদের সাথে কথা বলে যেটা জানা গেছে যে আসলে এই যে মিনি ম্যারাথন দৌড় যেটি আয়োজন করা হয়েছে আসলে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং এই যে মানুষের যে 16টি বিভিন্ন ধরনের যে রোগ ব্যাধি রয়েছে, যেটা এই সাধারণত সুস্থতা এবং এই হাঁটার কারণে বা এই দৌড়ানোর না কারণে কিন্তু আসলে এই সমস্যাগুলো হয়ে থাকে এবং এই বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু তারা পড়ে থাকেন। তো সেক্ষেত্রে আয়োজকরা যেটা বলছেন যে আসলে এই হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি নিয়মিত যদি হাঁটা যায় বা এই দৌড়ানো যায় তাহলে কিন্তু শরীরের বিভিন্ন যে সমস্যা আছে সেটি কিন্তু আসলে খুব দ্রুতই সেটা রাখা সম্ভব এবং সেটা থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব। ঠিক এরই ধারাবাহিকতায় কিন্তু আসলে এই যে চলছে কিন্তু এই ম্যারাথন দৌড়। প্রায় 1.5 শতাধিক এই দৌড়বিদ শুধু ফরিদপুরে নয়, ফরিদপুরের বাইরের জেলা থেকেও কিন্তু তারা এসেছেন এই মিনি ম্যারাথন দৌড়ে কিন্তু আসতে। এবং এই যে আয়োজকরা তারা কিন্তু একটা জিনিস বলছেন যে এই স্বাস্থ্য সচেতনতায় তারা এই প্রথমবারের মতো কিন্তু এই মিনি ম্যারাথন দৌড়ের আয়োজন করেছেন এবং ভবিষ্যতেও এই কার্যক্রমটা তারা অব্যাহত রাখবে এবং সচেতনতা কিন্তু তারা বৃদ্ধিতে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করে থাকবেন। এই ছিল ফরিদপুরের এই মিনি ম্যারাথন দৌড়ের সর্বশেষ। মিনি ম্যারাথনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ফরিদপুরে। দেখছেন ভোরের সময় সঙ্গে। পতনের মুখে ঢাকার পুঁজিবাজার। গেল সপ্তাহের প্রথম কার্যদিবসে দৈনিক লেনদেন 1441 কোটি 90 লাখ টাকা হলে শেষ কার্যদিবসে নেমেছে প্রায় অর্ধেকে। সপ্তাহ ব্যবধানে ডিএসসির বাজার মূলধন কমেছে 3180 কোটি টাকা, কমেছে প্রধান সূচকও। এত সব নেতিবাচকের মধ্যে ভালো খবর হলো গেল সপ্তাহে কমেছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা। আবারও পতনের মুখে পড়েছে চাঙা হওয়া দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। গেল সপ্তাহের প্রথম কার্যদিবসে উত্থানের জানান দিয়ে দৈনিক লেনদেন থাকে 1441 কোটি 90 লাখ টাকায়। এরপর টানা কমে শেষ কার্যদিবসে নামে 778 কোটি 33 লাখে। সপ্তাহে প্রধান সূচক কমেছে 90 পয়েন্ট। প্রথম কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হলেও টানা কমে শেষ কার্যদিবসে নামে 5524 পয়েন্টে। দৈনিক লেনদেন আর সূচকের পতনের সপ্তাহে 3180 কোটি টাকা কমে বাজার মূলধন নেমেছে 7,24,612 কোটি টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল 7,27,792 কোটি টাকা। খাতভিত্তিক লেনদেনে 21 খাতের মধ্যে 9টির দৈনিক গড় লেনদেন বেড়েছে আর কমেছে 12টির। এমন পতনের মধ্যেও শেয়ার বাজারে হিসাব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান সিডিপিএল বলছে গেল সপ্তাহে
সপ্তাহে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা ৩,৭৪,৮৫৯টি থেকে কমে নেমেছে ৩,৭৩,১৮৬টিতে। দাম বৃদ্ধির তালিকায় শীর্ষ 5 কোম্পানির মধ্যে দুটি সবচেয়ে ভালো মানের এ ক্যাটাগরির, জেড ক্যাটাগরির 2টি এবং একটি বি ক্যাটাগরির। আর দাম কমতির তালিকায় শীর্ষ 5 কোম্পানির মধ্যে বি ক্যাটাগরির 2টি, জেড ক্যাটাগরির 2টি এবং এ ক্যাটাগরির 1টি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। নিরাপত্তা টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়িয়ে 64 নটিক্যাল মাইল জলসীমায় জলদস্যুতা শূন্যের কোটায় নামিয়ে এনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে বহির্নোঙরের বিশাল একটি অংশ। অবশ্য আন্তর্জাতিক সংস্থা রিক্যাপ চলতি বছর 2টি অঘটনের তথ্য দিলেও অনুসন্ধান শেষে তার কোনো সত্যতা পায়নি বলে দাবি বন্দরের। স্বাক্ষর টিভির ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দর ভবনে বসেই বহির্নোঙরের আলফা, ব্রেভো এবং চার্লি অ্যাঙ্কের যে অবস্থানরত পণ্য বোঝাই মার্চেন্ট শিপগুলো যেমন দেখা যায়, তেমনি কর্ণফুলী নদীর মোহনা হয়ে বন্দর চ্যানেল এবং আশপাশের নৌ অঞ্চলের মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলোর গতিবিধিও থাকছে নজরদারির মধ্যে। মূলত এসব ছোট ছোট মাছ ধরার নৌকা এবং ট্রলার দিয়েই মার্চেন্ট শিপ থেকে রশি কিংবা ছোটখাটো পণ্য চুরির চেষ্টার অভিযোগ থাকায় এই আধুনিক নজরদারির ব্যবস্থা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমাদের নিরাপত্তা ক্যামেরা বাদেও ভিটিএমএস টাওয়ার থেকে আমরা বহির্নোঙরের সমস্ত জাহাজের মুভমেন্ট মনিটর করতে পারি। চ্যানেলে যে সমস্ত জাহাজ প্রবেশ করে বের হয় আমরা সেগুলোর গতিবিধি মনিটর করতে পারি এবং যে সমস্ত ক্ষেত্রে আমাদের সন্দেহ হয় আমরা আইন প্রয়োগকারী সংস্থা অর্থাৎ বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহিনী অথবা পুলিশ আমরা যোগাযোগ করে আমরা আইন প্রয়োগ করার ব্যবস্থা করি। বঙ্গোপসাগরের মাত্র 6 নটিক্যাল মাইল জলসীমা নিয়ে কাজ শুরু করা চট্টগ্রাম বন্দরের জলসীমা একদিকে মিরেশ্বরায়, অন্যদিকে মাতার বাড়ি, আর তা পৌঁছেছে 64 নটিক্যাল মাইলে। বিশাল এই জলসীমায় 4000-এর বেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা সত্যি দুরূহ। তবে রিজিওনাল কোঅপারেশন এগ্রিমেন্ট অন কম্বাইনিং পাইরেসি অ্যান্ড আর্মড রোবারি অ্যাগেনিস্ট শিপ ইন এশিয়া রিক্যাপের তথ্য অনুযায়ী চলতি বছর এশিয়ার বিভিন্ন নৌ অঞ্চলে 95টি দস্যুতার মধ্যে বাংলাদেশের জলসীমায় 2টি মার্চেন্ট শিপে অঘটনের চেষ্টা হয়েছে। অবশ্য 2024 সালে 10টি ঘটনার তথ্য জানিয়েছিল সংস্থাটি। বন্দরের দাবি, অঘটনের অভিযোগ ওঠার পরপরই বন্দরের নিরাপত্তা বিভাগ অনুসন্ধানে নেমে তার কোনো সত্যতা পায়নি। আমাদের গত বছর যদি চিন্তা করেন কোনো রকম কোনো ইনসিডেন্ট নাই। অনেকে হয়তো ফোন করে যেটা দেখা যায় যে এখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কিংবা জাহাজের কোনো সংশ্লিষ্টতা নাই। 2010 সাল থেকে পরপর 3 বছর মার্চেন্ট শিপে দস্যুতা বেড়ে যাওয়ায় চট্টগ্রাম বন্দরকে এক প্রকার কালো তালিকাভুক্ত করেছিল রিক্যাপ। পরবর্তী বছরগুলিতে পরিস্থিতির উন্নতি হলে সেই তালিকা তুলে নেওয়া হয়। এমনকি 2019 সালের পর চুরির অভিযোগ একেবারে শূন্যের কোটায় নামিয়ে আনা হয়েছিল। বাংলাদেশকে সেফ পোর্ট এবং সিকিউর পোর্ট হিসেবে আন্তর্জাতিক মণ্ডলে আমাদের ইমেজ বৃদ্ধিপ্রাপ্ত হবে। এর ফলে আমাদের শিপিং ফ্রেট এবং শিপিং ট্রেড এই দুটো জিনিসে আমাদের আরও ভালো হবে। অনেক সময় মার্চেন্ট শিপ থেকে ভুল ফোন কল যাওয়ার অভিযোগও রয়েছে। এক্ষেত্রে বন্দরকে আরও বেশি সতর্ক হওয়ার তাগিদ এই সাবেক মেরিনারের। ফিশারম্যানরা ওরা ওই পাইরেট বেসিক্যালি মানে ছিচকাচর, ওরা এই কাজে ব্যস্ত, কিন্তু ওরা ফিশিং একটা উপায় ধরে নেই। ওরা জাস্ট মানে যাতে ধরা না পড়ে বা যদি কোস্টগার্ড বা কেউ ধরে তখন বলতে পারে যে আমরা ফিশিং করতেছি। পণ্য নিয়ে আসা মার্চেন্ট শিপগুলিতে দস্যুতার ঘটনা ঘটলে যেমন বহির্বিশ্বের সমুদ্র পরিবহন বাণিজ্যে বন্দরের সুনাম ক্ষুণ্ণ হয়, সে সাথে ঝুঁকি বিবেচনায় জাহাজ ভাড়াও বাড়িয়ে দেয় জাহাজ মালিক, মেইনলাইন অপারেটর প্রতিষ্ঠানগুলো। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন মনির হোসাইন। ধন্যবাদ রাব্বি আপনাকে। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরই। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। বাংলাদেশ থেকে স্বর্ণের পাচার বেড়েছে ভারতে, বিনিময়ে আসছে মাদকের চালান, এমন তথ্যই দিচ্ছে সীমান্ত সূত্রগুলো। স্থানীয়দের দাবি, বিজিবির হাতে আটক হচ্ছে পাচার হতে যাওয়া স্বর্ণের সামান্য অংশ। ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মূল হোতা। এই অবস্থায় সীমান্তে চোরাচালান বন্ধে কঠোর অবস্থার কথা জানিয়েছে বিজিবি। আজিজুল হকের তথ্য, শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। আর কয়দিন বাদেই দুর্গাপূজা।
সনাতন ধর্মের সবচেয়ে বড় এই উৎসবকে সামনে রেখে প্রতিবেশী দেশ ভারতে ব্যাপকভাবে বাড়ে স্বর্ণালংকারের চাহিদা, যা মেটাতে বাড়ে বাংলাদেশ থেকে স্বর্ণের পাচার। এমন দাবি করে সীমান্ত সূত্রগুলো বলছে, প্রথমে দুবাই, মালয়েশিয়া, আফ্রিকা, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ থেকে বিমানে আসে স্বর্ণের চালান। পরে ঢাকা থেকে ট্রেন বা বাসে করে একটি গ্রুপ তা নিয়ে আসে যশোরে। হাত বদল হয়ে চলে যায় চৌগাছা, বেনাপোল ও সাতক্ষীরা সীমান্তে। সেখানে নির্ধারিত স্থানে আসার পর পৌঁছে যায় ভারতীয় এজেন্টদের হাতে। একই চক্রের হাতে দেশে ঢুকছে মাদকের চালান। চোরাচালান হচ্ছে স্বর্ণ বা মাদক দ্রব্য, এতে কিন্তু আমাদের বাণিজ্যিক নিরাপত্তা হুমকির মধ্যে পড়ছে। বাংলাদেশ থেকে স্বর্ণ যাচ্ছে ভারতে এবং ভারত থেকে স্বর্ণের বিনিময়ে আসছে বাংলাদেশে বিভিন্ন রকমের মাদক দ্রব্য। সীমান্তে বিজিবির অভিযানে স্বর্ণ পাচারকারী এবং স্বর্ণ আটক করলেও যারা মূল হোতা গডফাদার স্বর্ণ ব্যবসায়ী তারা সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকছে। এগুলো আরও কড়াকড়ি করতে হবে এবং এই বৈধ পথ দিয়ে যেসব পাসপোর্ট যাত্রীরা যাচ্ছে আরও কড়াকড়ি হবে, তাদেরকে চেকিং করতে হবে। বিজিবির তথ্য, চলতি বছর ভারতে পাচারকালে 15 কেজি 504 গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে এই সীমান্তরক্ষী বাহিনীর 49 ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় বহনকারী কয়েকজনকে আটক করতে পারলেও ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে মূল হোতারা। তাদের ধরতে বাড়ানো হয়েছে তৎপরতা। যাদেরকে আমরা ইনিশিয়ালি ধরছি তাদেরকে আমরা থানা হাজতে দেওয়ার পরে পরবর্তী তদন্ত কার্যক্রমের মাধ্যমে তাদের পিছনে যারা আছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। বিজিবি জানিয়েছে, চলতি বছর ভারতে পাচারকালে তাদের হাতে আটক হওয়া স্বর্ণের বাজার মূল্য 23,38,253 টাকা। সময় সংবাদ, বেনাপোল। জেলা বান্দরবানে নির্মাণের 3 বছরেও চালু হয়নি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস। অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে 31 কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবন। শুধু তাই নয়, কর্মমুখী শিক্ষা থেকেও বঞ্চিত হচ্ছে পাহাড়ের শিক্ষার্থীরা। তাই সরকারি সম্পদ রক্ষায় দ্রুত প্রতিষ্ঠানটি চালুর দাবি এলাকাবাসীর। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত, এনে জাকিরের রিপোর্ট। পার্বত্য এলাকায় শিক্ষার মান উন্নয়নে বান্দরবান সদরের রেসা এলাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে 30,57,00,000 টাকা ব্যয়ে নির্মিত হয় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস। 3 একর জায়গায় নির্মিত প্রতিষ্ঠানটিতে রয়েছে স্টাফ কোয়ার্টার, শিক্ষক ডরমেটরি, ছাত্রছাত্রীদের আবাসন ব্যবস্থা সহ নানা সুযোগ সুবিধা। 2023 সালে নির্মাণ কাজ শেষ হলেও জনবল সংকট ও আসবাবপত্রের অভাবে এখনো চালু করা সম্ভব হয়নি প্রতিষ্ঠানটি। এতে অবহেলা অযত্নে নষ্ট হচ্ছে ভবনের ছাদ, দেয়ালের রং ও ইলেকট্রনিক্স যন্ত্রপাতি। বান্দরবান যেহেতু চিকিৎসার দিক দিয়েও কিছুটা পিছিয়ে রয়েছে, সেই হিসেব দিয়ে ধরতে গেলেও ম্যাটস আমাদের কাছে অনেক উপকার আসতে পারতো। দ্রুত চালু করার জন্য প্রশাসনকে অনুরোধ। দুঃখজনক হলেও সত্যি এখনো পর্যন্ত ম্যাটসের কোনো কার্যক্রম শুরু হয়নি। সরকারিভাবে কনভার্ট করে যদি মেডিকেল কলেজ অথবা অন্য কোনো উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করা যায়, এটা বান্দরবানের জন্য মঙ্গল। এলাকাবাসী ও শিক্ষার্থীদের ক্ষোভের মুখে দ্রুত প্রতিষ্ঠানটি চালুর ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা জানায় জেলা পরিষদ। আশা করি আমরা অতি দ্রুত সময়ে হয়তো ম্যাটস অথবা মেডিকেল কলেজ হিসাবে এটাকে চালু করতে পারবো। স্কুলটি চালু হলে নিজ জেলায় সাধারণ শিক্ষার পাশাপাশি 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সের সুযোগ পাবেন দুর্গম পাহাড়ের শিক্ষার্থীরা। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। খাগড়াছড়ি পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে পাহাড়ের ঢালে, যা নিচের ছড়া হয়ে ছড়িয়ে পড়ে বাঙালকাঠি গ্রামে। এতে পরিবেশ দূষিত হয়ে দুর্ভোগে শতাধিক পরিবার। বছর পর বছর এমন অব্যবস্থাপনা চললেও কোনো ব্যবস্থা নেয়নি পৌর কর্তৃপক্ষ। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। খাগড়াছড়ি শহরের অদূরে চট্টগ্রাম সড়কের পাশে পাহাড়ের ঢালে ফেলা হয় পৌর শহরের বর্জ্য। সেগুলো গড়িয়ে নিচে বাঙালকাঠি ছড়ায় ছড়িয়ে পড়ে দূষিত হচ্ছে পরিবেশ। দীর্ঘ প্রায় 20 বছর ধরে এমন পরিস্থিতিতে দুর্ভোগে বাঙালকাঠি ছড়ার 2 পাশের গ্রামবাসী। অন্য উপায় না থাকায় ছড়ার পানি দিয়ে কাপড় ধোয়া থেকে শুরু করে গোসল করতে হয় তাদের। এতে কলেরা, ডায়রিয়া সহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। পৌরসভার মহিলাগুলো এখানে সবগুলো আছে, অপরিষ্কার হয়, গোসল করতে একটু অসুবিধা হয়। গোসল টোসল করলে অনেক চর্মরোগ হয়। আমাদের তো কুয়ো বানিয়ে কুয়োর জল খেতে হয়,
এখন কষ্ট করে ওই অনেক দূর থেকে আমাদের টিউবওয়েলের পানি নিয়ে আসতে হয়। ওখান থেকে আবর্জনাগুলো অন্যদিকে সরিয়ে নেওয়া হোক, এটাই আমাদের দাবি। যে ময়লাগুলো আছে, যেখানে হচ্ছে যে আমাদের মানুষজন নাই, জনবসতি নাই, সেখানে ময়লা আবর্জনাগুলো ফেললে এখানকার মানুষজন একটু স্বস্তি মিলবে। তবে বর্জ্য ফেলার জন্য উপযুক্ত স্থানের অভাবকে দায়ী করছে পৌর কর্তৃপক্ষ। এতে আমরা আন্তরিকভাবে চাইছি যে এটার একটি সুষ্ঠু ব্যবস্থাপনা করতে, কিন্তু আমরা বারবার ব্যর্থ হচ্ছি একটি উপযুক্ত স্থানের অভাবে। খাগড়াছড়ি পৌর এলাকার বাঙ্গালকাটি গ্রামে ৫,০০০ লোকের বসবাস। সময় সংবাদ, খাগড়াছড়ি। বেশিরভাগ স্থানেই লক্ষ্মীপুরের বেশিরভাগ স্থানে কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় লক্ষ্মীপুর, রায়পুর, ঢাকা আঞ্চলিক সড়কের বেহাল দশা। এতে চরম দুর্ভোগে যাতায়াতকারীরা। সড়ক ও জনপদ বিভাগ বলছে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে আটকে আছে কাজ। মাঝারুল আনোয়ার টিপুর রিপোর্ট। বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা পুরো সড়ক, হেলে দুলে চলছে যানবাহন। বেশিরভাগ স্থানে উঠে গেছে কার্পেটিং। লক্ষ্মীপুর, রায়পুর, ঢাকা আঞ্চলিক মহাসড়কের রায়পুরের বর্ডার বাজার থেকে লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ বাজার পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়কের বেহাল দশা। ক্রমেই যান চলাচলে অনুপযোগী হয়ে পড়ায় আঞ্চলিক মহাসড়কটি পরিণত হয়েছে মরণ ফাঁদে। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। গাড়ি যখন আসে তখন এই গাড়িগুলো উঠতে পারে না। মানুষের জীবন হাতে করে মানুষ গাড়িতে উঠে। চোখের সামনে দেখা যায় যে এই বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটে, মানে অকাল মৃত্যু ঘটে। কতক্ষণ গ্যারেজে যান লাগে, কতক্ষণ রোডও আইন লাগে। সড়ক ও জনপদ বিভাগ জানায় ৪ লেন প্রকল্পে সড়কটি অন্তর্ভুক্ত হওয়ায় সংস্কারে বড় ধরনের কোনো বরাদ্দ পাওয়া যায়নি। তবে ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। কার্যাদেশ পেলে সংস্কারে উদ্যোগ নেওয়া হবে। ইতিমধ্যে তৃতীয়বার টেন্ডার হওয়ার পরও এটা সুরাহা নেওয়া হয়েছে। চতুর্থবার টেন্ডার আহ্বান করা হয়েছে গত ১৪ তারিখে, এবং ১ তারিখে এটা ওপেন হবে। আশা করছি যে এবার যদি ঠিকাদার নিযুক্ত হয় তাহলে এখানে হয়তো বড় ধরনের কাজ করা সম্ভব। বন্দরনগরী চট্টগ্রাম থেকে ভোলা, বরিশাল সহ দেশের দক্ষিণাঞ্চলের প্রায় ২১ জেলার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করেন। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। কুমিল্লায় উন্নয়ন কাজে অনিয়ম ও সময় ক্ষেপণের অভিযোগে ৩৯টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে এলজিইডি। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে প্রায় ৩.৫ কোটি টাকা। তবে এখনও অনেক প্রকল্পের কাজ অসমাপ্ত রাখায় ভোগান্তিতে এলাকাবাসী। বাহার রায়হানের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর তিতাস নদীর শাখার উপর সেতুর কাজ দেখানো হয়েছে ৭০%। বাকি কাজ শেষ না করেই লাপাত্তা ঠিকাদার। কোটবাড়ি থেকে বড় ধর্মপুর সড়কের সংস্কার কাজ ৫ বছরেও শেষ হয়নি। জেলায় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে এমন অনিয়মে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। ঠিকাদার ব্রিজ নির্মাণ কাজ বন্ধ রেখে সে চলে যায়। তার অবহেলার কারণে আমাদের গ্রামবাসীর দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি রোগীরা আসতে গেলে এখানে মানুষের সমস্যা বেশি। যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমাদের গ্রামের ব্রিজটা যেন তারা ঠিকঠাক করে দেয়। প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডি কর্তৃপক্ষের দায় রয়েছে বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। যোগ সাধকের মাধ্যমে এই কাজগুলি বন্টন করা, এই বন্টন করার কারণেই জবাবদিহিতা ছিল না, এবং অনেকে কাজ না করেও বিলগুলি উত্তোলন করে তাদের ফয়দা লুটে নিয়েছে। তবে এলজিইডি বলছে গত ৩ বছরে এমন অভিযোগ প্রমাণ হওয়ায় ৩৯টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। আর চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আদায় করা হয়েছে প্রায় ৩.৫ কোটি টাকা জরিমানা। রিসেন্ট আরও যে অনেকগুলো কাজ সময় মতো করে নাই, অনেকগুলো ঠিকাদারকে নোটিশ দিয়েছি, এবং ওই ঠিকাদারের কাজগুলো আমরা বাতিল করার জন্য আমরা অলরেডি সদর দপ্তর পাঠিয়েছি। কিছু বাতিল হয়ে আসছে, তাদেরকে জরিমানা করছি। এলজিইডির তথ্য মতে বর্তমানে কুমিল্লায় অন্তত ১,০০০ প্রকল্প চলমান রয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। চাঁদপুর শহরের ৩ নদীর মোহনা, যেখানেই মিলিত হয়েছে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া। এখানকার প্রাকৃতিক অপার সৌন্দর্য উপভোগ করতে ছুটে যান অনেকেই। ভ্রমণ পিপাসুদের চাহিদা মেটাতে বড় স্টেশন নামে দর্শনীয় স্থানটিকে ঘিরে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে জেলা প্রশাসন থেকে সরকারের উচ্চ পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তাবনাও দেয়া হয়েছে।
ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নিবর। ইলিশের বাড়ি চাঁদপুর শহরের বড় স্টেশন, যেখানে রয়েছে বিস্তৃত নদী। এতে ছুটে চলে ছোট বড় নানা নৌযান, পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া। এই 3 নদীর মোহনায় প্রাকৃতিক সেই অপার সৌন্দর্য, আর তা উপভোগ করতে ছুটে যান অনেকেই। ভ্রমণ পিপাসুদের চাহিদা মেটাতে বড় স্টেশন নামিয়ে দর্শনীয় এই স্থানটিকে ঘিরে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। পর্যটন শিল্পের সম্ভাবনাময় জায়গাটিকে ঘিরে আধুনিকায়নের খবরে খুশি এলাকাবাসী। চাঁদপুর নামটাই সুন্দর এবং সবাই সুন্দর এবং জায়গাটাও সুন্দর, এই জন্য সবাই ঘুরতে আসে। ভালো লাগতেছে, জায়গাটা নিরিবিলি আছে, সৌন্দর্য, চতুর্দিকে পানি আর পানি। সামনে থাকার জায়গা এবং হেলে আরো ভ্রমণ পিয়াসু, আমাদের মতো ভ্রমণ পিয়াসু যারা চাঁদপুরে আসার জন্য বেশি উৎফুল্ল বোধ করলো। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আন্ডারে যদি যায় তাহলে এটা ওনারা নিশ্চয়ই আরো অনেক ডেভেলপ করবে। এদিকে নদী কেন্দ্রিক এই পর্যটন কেন্দ্র নির্মাণ হলে শুধু চাঁদপুর নয়, দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। এছাড়া নদী ভাঙন থেকে রক্ষা পাবে চাঁদপুর শহরও। রিভার ড্রাইভ থেকে শুরু করে আধুনিক ও টেকসই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। আমরা আসলে এটাকে ট্যুরিস্ট বান্ধব করতে চেয়েছি এই কারণে যে আমাদের শহরটাকেও রক্ষা করতে হবে এই 3টা নদীর থেকে আর কি। সেই জন্য আমরা একটা শহর প্রোটেকশন বাদও এখানে হবে, আমরা একটা রিভার ড্রাইভ করব। এছাড়াও আমাদের পর্যটন মন্ত্রণালয় থেকে কিছু রাইড থাকবে। জেলা প্রশাসনের তথ্য মতে এই প্রকল্পে থাকবে হোটেল, রিসোর্ট, কর্পোরেট হাউস, শিশু পার্ক, সানসেট ভিউ এবং রিভার ড্রাইভ, তার সঙ্গে সবুজ বনায়ন। এটি নির্মাণে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় 200 কোটি টাকা। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। প্রকৃতির টানে রাঙামাটিতে ভিড় করেন ভ্রমণ পিপাসুরা। বিস্তৃত কাপ্তাই হ্রদ, নীল আকাশ আর পাহাড়ের বুক চিরে ঝরে পড়া ঝর্ণাধারা উপভোগ করতে আসেন পর্যটকরা। তবে পিচ্ছিল পথ বেয়ে শুভলং ঝর্ণার রূপ দেখতে এসে পড়তে হয় বিড়ম্বনায়। আছে নেটওয়ার্ক সমস্যাও। সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পরিষদের। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। রাঙামাটি মানে পাহাড়, হ্রদ আর ঝর্ণাধারা। এর টানে প্রতি বছর লাখো পর্যটকের পদচারণায় মুখর হয় পাহাড়ি জনপদ। মনোমুগ্ধকর নৌপথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় শুভলং ঝর্ণায়। সবুজ পাহাড়ের ফাঁকে শান্ত জলরাশি আর আকাশে সাদা মেঘের ভেলা। প্রকৃতির এই নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে পর্যটকরা পৌঁছান শুভলংয়ে। ঝর্ণার শীতল পানিতে গা ভিজিয়ে মুগ্ধ হন সবাই। এটা অপরূপ আল্লাহর এক সৃষ্টি, না দেখলে আসলে এটা অনুভব করার মতো না। আসার সময়ও ভালো লাগছে, এখনো ঝর্ণা তো অনেক সুন্দর, ভালোই লাগছে। ঝুঁকিপূর্ণ পিচ্ছিল পথ বেয়ে অনেক পর্যটক উঠে যাচ্ছেন ঝর্ণার উপরের দিকে। এতে অনেক সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তবু অ্যাডভেঞ্চারের জন্য ঝুঁকি নিচ্ছেন অনেক পর্যটক। জীবনের একটা রিস্ক ঝুঁকি নিয়ে আমি উপরে উঠাই পড়ে গেছি। টপ জায়গায় অ্যাডভেঞ্চার যদি না করে তাহলে সবকিছু বৃথা। এক হিসেবে ওটা ঠিক না, কিন্তু আমরা দেখা গেছে যে এই জায়গায় যেহেতু বেড়াইতে আসছি, একটু রিস্ক নিয়ে আমরা ওই জায়গায় গেছি। যারা নেটওয়ার্কটা ডেভেলপ করতে পারে, সেলফোন নেটওয়ার্কটা খুব ভালো হবে সবার জন্য। টুরিস্টদের আমরা খুব অনুরোধ করি, কিন্তু তারপরে উপরে উঠে যায়। পর্যটকদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস টুরিস্ট পুলিশ ও জেলা পরিষদ চেয়ারম্যানের। আমাদের নিষেধ থাকা সত্ত্বেও তারা উঠে যায়, ওঠার চেষ্টা করে। তারা যাতে ওখানে আর উঠতে না পারে সেই ব্যবস্থায় আমরা টুরিস্ট পুলিশ পদক্ষেপ গ্রহণ করব। সিঁড়ি দেওয়া যাবে, কোন দিক থেকে কোন দিক দেওয়া যাবে সেটা আমি অবশ্যই আগামীতে এটা ব্যবস্থা নেব। নেটওয়ার্ক নাই, আমি অবশ্যই কর্তৃপক্ষের নিকট এটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে শুভলং ঝর্ণা হতে পারে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সময় সংবাদ, রাঙামাটি। মুন্সিগঞ্জের মিরকাদিম আড়তে ইলিশের সরবরাহ বেড়েছে। সপ্তাহ ব্যবধানে বড় ইলিশের দর কমেছে কেজিতে 500 টাকা পর্যন্ত। তবে অবৈধ জালের ব্যাপক ব্যবহার ও পরিবেশ বিপর্যয়ের কারণে নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। বৃষ্টি স্নাত শরতের ভোরেই চারিদিকে রূপালী ইলিশের ঝিলিক। হাঁক ডাকে বিক্রি হচ্ছে মাছের রাজা ইলিশ। সরবরাহ বেড়ে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম কমেছে কেজিতে 500 টাকা পর্যন্ত। 1.5 কেজি ওজনের বড় ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকায়, আর 400 গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে 380 টাকা কেজিতে। তাই ছুটির দিনে ইলিশের স্বাদ নিতে আসা মানুষের উপচে পড়া ভিড়। ইলিশ ছাড়াও প্রতিদিনের এই হাটটিতে উঠেছে রুই, কাতল, চিতল, মৃগেল, আইড়, বোয়াল,
পাঙ্গাস। বিক্রি হয় সামুদ্রিক হিমায়িত মাছও। এই বাজারে পাইকারি দরে মাছ কিনা যায়, অনেক মাছ ওঠে, মাছ দেখে ভালো লাগে। 370 টাকা কেজি মাছ, রুই মাছ নিছি। বড় মাছ যেগুলো মনে করেন বেশি 2200-2500 টাকা কেজি, এখন বর্তমানে এগুলো 1800 টাকা কেজি। আড়তদাররা বলছেন অবৈধ জালের কারণে সমুদ্র থেকে ইলিশ নদীতে আসতে পারছে না। 150-200 টাকা ছোট মাছে কমছে, মাছের আমদানি একটু বেশি, যার কারণে বাজারে টানতে আছে কম, দামও কম। নদীতে মাছ নাই, সাগরেও পর্যাপ্ত পরিমাণ মাছ ধরা পড়তেছে না। এক নৌকায় যেখানে আপনার 10 আলি করে পাওয়ার কথা, সেই নৌকায় পাইতেছে 2 আলি 3 আলি করে মাছ। কারেন্ট জাল তো বন্ধ, এখন চায়না একটা জাল আছে, এই চায়না জাল, এই জালটা ক্ষতি করতেছে, ছোট মাছগুলি ধরছে। নদী বেষ্টিত এই জেলায় প্রতি বছর 31,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয়। এর মধ্যে ইলিশ উৎপাদন হয় প্রায় 1000 মেট্রিক টন। ধলেশ্বরী তীরের এই হাটে বেচা বিক্রি শুরু হয় ভোর 5:30 থেকে, আর 43 আড়ত ঘিরে 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মিরকাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র 120 টাকা সরকারি ফি দিয়ে গাজীপুরে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পেলেন 47 জন। শুক্রবার বিকেলে গাজীপুর পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল ঘোষণার সময় নিয়োগ পাওয়া অনেকে আনন্দে কান্নায় ভেঙে পড়েন। তদবির বা ঘুষ ছাড়া কেবল মেধা ও যোগ্যতার ভিত্তিতেই এই নিয়োগ হয়েছে বলে জানায় পুলিশ। চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণদের মধ্যে 47 জনের পাশাপাশি অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে আরও 5 জনকে। গাইবান্ধায় আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের 2টি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা বুড়িমারি এক্সপ্রেস যাত্রা বিরতির পর স্টেশন ছাড়ার সময় 2টি বগির সংযোগ হুক ছিঁড়ে যায়। এতে ট্রেন থেমে গেলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে করতোয়া এক্সপ্রেস থেকে নতুন হুক এনে মেরামতের কাজ সম্পন্ন করা হয়। প্রায় 1 ঘন্টা পর ট্রেনটি যাত্রীদের নিয়ে স্টেশন ছেড়ে যায় বলে জানান স্টেশন মাস্টার। প্রধান হিসেবে শপথ নিলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। জেনজি আন্দোলনকারীদের সমর্থন নিয়ে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান এই সিদ্ধান্ত জানান। চলমান অস্থিরতা ও প্রধানমন্ত্রী পতনের পর ইতিহাসে প্রথমবার নারীর নেতৃত্বে অন্তর্বর্তী মন্ত্রিসভা গঠিত হলো। নতুন প্রধানমন্ত্রী দেশকে সংকট থেকে রক্ষা করবেন এমন প্রত্যাশা দেশটির বাসিন্দাদের। 2 দিনের বিক্ষোভে সরকার পতনের পর এবার দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী পেল নেপাল। একের পর এক চমক দেখা যাচ্ছে হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশ নেপালে। গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকেই নেপালে শুরু হয় দুর্নীতি বিরোধী বিক্ষোভ। জেনজিদের আন্দোলনের মধ্যে মঙ্গলবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপর রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল, সেনাপ্রধান অশোকরাজ সিকদেল ও আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আনা হয় সুশীলা কার্কিকে। তিনি 2016 সালে নেপালের প্রধান বিচারপতি ছিলেন প্রায় 11 মাস। শুক্রবার স্থানীয় সময় রাতে শপথ নেন 73 বছর বয়সী সুশীলা কার্কি। এর মধ্য দিয়ে নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তিনি। নতুন প্রধানমন্ত্রীর জন্য অস্থায়ী কার্যালয় প্রস্তুত করা হয়েছে। আন্দোলনকারীরা সততা ও দুর্নীতি বিরোধী অবস্থানের জন্য তাকে নেতা হিসেবে পছন্দ করেছেন। তার নেতৃত্বে দেশ সংকট থেকে বেরিয়ে আসবে এমন প্রত্যাশা সাধারণ নাগরিকদের। নেপাল একজন নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে, তাও একজন নারী। এখন আমরা আশা করছি জাতি এই সংকট থেকে বেরিয়ে আসবে। প্রধানমন্ত্রী তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি ছোট মন্ত্রিসভা নিয়ে কার্যক্রম শুরু করেছে এবং প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার রাতেই। আগামী নির্বাচন পর্যন্ত সরকারের দায়িত্ব পরিচালনার পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নেপালের রাজনীতিতে নতুন দিক নির্দেশনা দিতে পারে। এদিকে নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।